হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকে এবিটি এর সলিউশন নিয়ে। তোমরা আগের ভিডিওতে ডব্লিউবিএইচ এর সলিউশন পেয়েছো, বলেছিলাম তোমাদের এবিটি এর সলিউশন আনবো। আজকের এই পর্বে যে প্রথম স্কুল রয়েছে সেই স্কুলের 1 নম্বর ও 2 নম্বর প্রশ্নের সঠিক সমাধানগুলো দেখে নেবে। তা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা এই প্ল্যাটফর্ম থেকে মাধ্যমিকের সেরা প্রস্তুতি পর্ব সেরে ফেলতে পারো। তা বেশি কথা না বলে আজকে আমি সরাসরি অঙ্কে ফিরব। দেখে নাও যে প্রথম স্কুলটা রয়েছে পেজ নম্বর 18। পেজ নম্বর 18তে তোমাদের যে প্রথম স্কুলটা দেওয়া আছে, এক্ষেত্রে একের দাগে যে সঠিক উত্তর নির্বাচন করো প্রশ্নগুলো রয়েছে, তা একের অঙ্কে রয়েছে যদি কোনো মূলধন 10 বছরের সুদে মূলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের হার কত। 10 বছরে বলেছে সুদে মূলে দ্বিগুণ, অর্থাৎ তুমি যদি 100 টাকা কাউকে সুদে দাও তাহলে সুদে মূলে পাচ্ছ, অর্থাৎ সুদ আসলে পাচ্ছ 200 টাকা। সেক্ষেত্রে তোমার সুদ কত? 200 মাইনাস 100 সমান 100 টাকা। অর্থাৎ যে ক্ষেত্রে দ্বিগুণ বলবে সেক্ষেত্রে মনে রাখবে তোমাদের সুদ আর আসল দুটো একই আসবে। তা সেই কনসেপ্টে অঙ্কটা করলে কি হবে, আমি প্রথমে ধরে নিচ্ছি একের দাগে যে অঙ্কটা রয়েছে, ধরি আসল হচ্ছে পি টাকা, তাহলে সুদ কত পাবো? সুদও একই হবে, পি টাকা। সময়টা রয়েছে দেখো 10 বছর, তাহলে টি সমান 10 বছর। আর যেটা জানতে চেয়েছে সুদের হার, আর পার্সেন্ট সমান কত। তাই এক্ষেত্রে আমরা দেখো এই যে সুদ, আমরা কি জানি সুদ আই সমান পিটিআর বাই 100। একটু লিখে নিই, আই সমান পি দেওয়া আছে, এবার আই সমান কি পিটিআর বাই 100 সমান পি। এক্ষেত্রে ভ্যালুগুলো বসিয়ে দেবো। পি টি সমান রয়েছে 10 আর বাই 100, আর ডান দিকে পি 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 ক্যান্সেল হলো, একটা জিরো ক্যান্সেল হবে, আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা 10। তাহলে এক্ষেত্রে যে 4টে অপশান রয়েছে সেই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, 10%। 2 নম্বরে যে অঙ্কটা রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, অবশ্যই ব্র্যাকেটে রয়েছে এ নট ইকুয়াল টু 0। এই সমীকরণে বীজদ্বয় সমান হলে 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক। তা সমীকরণটা আগে লিখি। দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রূপ দেওয়া আছে 2 এর অঙ্ক, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। অবশ্যই এ নট ইকুয়াল টু 0 হবে, নাহলে এটা দ্বিঘাত সমীকরণ কোনো মতেই হবে না। অর্থাৎ এক্স স্কোয়ার যে সহগ থাকবে তাকে নট ইকুয়ালস টু 0 হতে হবে। এবার কি বলেছে, সমীকরণের বীজদ্বয় সমান হলে। আচ্ছা, বীজদ্বয়ের যে প্রকৃতি, নেচার অফ রুটস, ডিপেন্ড করে কার উপরে? নিরূপক অর্থাৎ ডিসক্রিমিনেন্টের উপর। তাই এক্ষেত্রে আমরা নিরূপকটা কি জানি, নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এবার 3টে কেস ছিল, যদি এটা 0 থেকে বড় হয় তাহলে বীজদ্বয় কী হবে? বাস্তব এবং অসমান। 0 থেকে ছোট হলে কাল্পনিক, আর ইকুয়াল টু 0 হলে বীজদ্বয় বাস্তব এবং সমান। তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাব বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, বা বি স্কোয়ার সমান 4ac। এবার অপশানে দেখো সি ইকুয়াল টু দেওয়া রয়েছে, তাহলে এক্ষেত্রে সি ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি বি স্কোয়ার বাই 4a। তাহলে যে 4টে অপশান রয়েছে সেই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 3-এর যে অঙ্কটা রয়েছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার এবং ভূমির ব্যাস 16 সেন্টিমিটার, তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল 4টে অপশানের মধ্যে কোনটি হবে। এবার এই ক্ষেত্রে দেখো 4টে অপশান যে রয়েছে সেক্ষেত্রে পাই দেওয়া আছে, অর্থাৎ পায়ের মান কিন্তু বসায়নি। তা সেইভাবে তোমাকে করতে হবে। তা শঙ্কুর তির্যক উচ্চতা, অর্থাৎ এল এর ভ্যালুটা দেওয়া আছে, এল সমান 15 সেন্টিমিটার। আর কি রয়েছে? ভূমির ব্যাস, তাহলে আর ইকাল টু কী হবে? ব্যাসার্ধ, আমাদের তো ব্যাসার্ধ দরকার, তাহলে ব্যাসের অর্ধেক কী হবে? 16/2 সমান 8। কী চেয়েছে? পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। ভ্যালুগুলো বসিয়ে দেবো। পাই আর হচ্ছে 8, এল সমান 15 বর্গ সেমি। তাহলে সেক্ষেত্রে কী পেয়ে যাচ্ছি? 15টা 120 পাই বর্গ সেমি। তাহলে দেখো 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। 4 অঙ্কে রয়েছে
2 cos 3 থিটা ইকাল টু 1, তাহলে সেক্ষেত্রে থিটার মান কত? তা দেখো 4 প্রশ্নে কি রয়েছে, 2 cos 3 থিটা সমান 1, জানতে চেয়েছে থিটার ভ্যালু কত। তো এখান থেকে আমরা কি পাবো, cos 3 থিটা সমান 1/2, বা cos 3 থিটা সমান, cos কত ভ্যালু হচ্ছে হাফ, cos 60 ডিগ্রি। তাহলে দুদিক থেকে cos cos যদি উঠে যায় আমরা পেয়ে যাব 3 থিটা সমান 60 ডিগ্রি, বা থিটা সমান 60 ডিগ্রি বাই 3 সমান 20 ডিগ্রি। তাহলে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। এরপর 5 যে প্রশ্ন রয়েছে, জ্যামিতি থেকে ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। আগে ছবিটা আঁকবো যেভাবে দেওয়া আছে। 5 প্রশ্নে রয়েছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক বহিস্থ বিন্দু হচ্ছে এ, এ বিন্দু থেকে স্পর্শকটা আঁকা হয়েছে। এবার কি বলেছে যে ওবি সমান 5 সেন্টিমিটার, ওবি সমান 5 সেন্টিমিটার, আর দেওয়া রয়েছে ওএ সমান 13 সেন্টিমিটার। জানতে চেয়েছে কি যে এবি যে স্পর্শকটা রয়েছে সেই স্পর্শকের দৈর্ঘ্য, এই এবির ভ্যালুটা জানতে চেয়েছে। তো এক্ষেত্রে তোমরা জানো যে বৃত্তে কোনো বিন্দুতে স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তার মানে আমরা পেয়ে যাচ্ছি এই যে বি কোণটা 90 ডিগ্রি, সুতরাং এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করবো যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার। এক্ষেত্রে আমরা এটাকে লম্ব বা এটা লম্ব নিতে পারি, যদি এটা লম্ব নিই এটা ভূমি, আর এটা লম্ব নিলে এটা ভূমি হয়ে যাবে, আর এটা বড় বাহু থাকছে অতিভুজ। তাহলে কি পেয়ে যাব, লম্ব স্কয়ার বলতে 5 স্কয়ার প্লাস ভূমি বলতে এবি স্কয়ার সমান ধরে নিচ্ছি অতি বলতে 13 স্কয়ার, বা এবি স্কয়ার সমান 13 স্কয়ার বলতে 169, 5 স্কয়ার উপায়ে গেলে 25 সমান 144, পেয়ে যাচ্ছি 12 হোল স্কয়ার। অতএব এবি সমান আমরা পেয়ে যাচ্ছি 12 সেন্টিমিটার। তাহলে যে রিকোয়ারমেন্টটা রয়েছে সেক্ষেত্রে দেখো তোমাদের চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 6 প্রশ্নে রয়েছে, আমি আগে রাশিগুলো লিখে নেব, 30, 34, 35, 36, 37, 38, 39। কি বলেছে, তত্ত্বগুলি থেকে যদি আমরা 35কে বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে মধ্যমা কত বৃদ্ধি পাবে। তাহলে প্রথমে এই যে তথ্যগুলো দেওয়া আছে তার মধ্যমা আমরা নির্ণয় করব। কয়টা পদ রয়েছে, 1 2 3 4 5 6 7, 7টা পদ অযুগ্ম সংখ্যা। তাহলে এদের মধ্যমা কত পেয়ে যাব, 7 প্লাস 1/2তম পদ, যেহেতু অযুগ্ম 7 প্লাস 1 বলতে 8/2 মানে 4তম পদ। তাহলে 4তম পদ আমরা সমান কত পেয়ে যাচ্ছি, দেখো 1 2 3 4 36। এবার যদি 35 আমরা বাদ দিয়ে দিই, তাহলে 35 যদি আমরা বাদ দিয়ে দিই কয়টা টার্ম থাকছে, 7টা ছিল একটা কমে যাওয়া মানে 6টা থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা পরে মধ্যমা কত পেয়ে যাব, 6টা বলতে যুগ্ম সংখ্যা, তাহলে 6/2তম পদ প্লাস 6/2 প্লাস 1তম পদ বাই 2, তাদের গড়। 6/2 বলতে কত, 3 নম্বর পদ, আর তার পরবর্তী হচ্ছে 4 নম্বর পদ, এদের গড়। তাহলে দেখো 1 2 3, 3 নম্বর পদ 36 আর 4 নম্বর পদ 37, তাদের গড়। তাহলে পেয়ে যাচ্ছি এটা 36.5। তাহলে আগে আমরা মধ্যমা পেয়েছিলাম 36, এখন পাচ্ছি 36.5। তাহলে কত বাড়ছে বিয়োগ করে দেবো। অতএব মধ্যমা বৃদ্ধি সমান 36.5 মাইনাস 36 সমান 0.5। তাহলে চারটে যে অপশান রয়েছে সেক্ষেত্রে দেখো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। এরপর আমরা 2-এর দাগে যে শূন্যস্থান পূরণের অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। প্রথমে কি রয়েছে দেখো 2-এর 1-এর অঙ্ক, 2p টাকার t/2 বছরে বার্ষিক 2r/3% সরল সুদে সবৃদ্ধিমূল কত। সবৃদ্ধিমূল বলতে সুদ যুক্ত আসল। তাই এক্ষেত্রে দেখো যে ড্যাশ পূরণটা রয়েছে একটু বলে দিই, যে 2p প্লাস ড্যাশ দেওয়া রয়েছে, অর্থাৎ মানে কি বোঝাচ্ছে যে সুদ আসল দেওয়া আছে, আমাকে সুদটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আসলটা কত হয়েছে, আসল হচ্ছে 2p, আর সময় রয়েছে t/2 বছর, সুদের হারটা রয়েছে আর এর মান রয়েছে, আচ্ছা এটা সুদের হার লিখি যেহেতু আর
দেওয়া আছে সুদের হার 2r/3%, এটা দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে শুধু আমাদের সুদ নির্ণয় করতে হবে। সুদ সমান কি জানি, PTR/100। পি বলতে এক্ষেত্রে 2p আসল, টি সমান p/2, আর রয়েছে 2r/3/100। দেখো 2 2 ক্যান্সেল হবে, 2 দিয়ে কাটলে 2 50, তাহলে উপরে থাকছে PTR, আর নিচে দেখো 50 আর 3 গুণ করলে 150। তাহলে এই শূন্যস্থান পূরণের উত্তরটা কি হয়ে যাচ্ছে, PTR/150। এটাই হচ্ছে সঠিক উত্তর। এবার দুইয়ের দাগে যে দুইয়ের অঙ্কটা রয়েছে দেখে নেব। একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজ 1 হলে সমীকরণটি কত হবে? কি বলেছে, দ্বিঘাত সমীকরণে দুটো বীজই 1, তাহলে সমীকরণটি কি হবে? দেখো যে সমীকরণ নির্ণয়ের সূত্র তোমরা জানো, যে যদি দুটি বীজ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সূত্রটি কি আছে না, x², আমি এখানে x চলরাশিটা নিচ্ছি, মাইনাস বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। তাহলে এক্ষেত্রে যেহেতু ইকুয়াল টু 0 হবে, এবার যেহেতু দুটো বীজই 1 দেওয়া আছে তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি হলো 1 + 1 এক্স প্লাস বীজদ্বয় গুণফল 1 × 1 = 0। তাহলে x² মাইনাস 2x প্লাস 1 = 0। এভাবে আমরা পেতে পারি। বা একটু যদি অন্যভাবে বলি যে ফ্যাক্টর ওয়াইজ যদি আমরা পেতে চাই, তাহলে যদি x = 1 যদি তার একটা বীজ হয় তাহলে ফ্যাক্টরটা কি চলে আসবে, উৎপাদক x - 1। এবার যেহেতু দুটো বীজই 1 বলেছে তাহলে x - 1 এর হোল স্কয়ার = 0 হয়ে যাবে। এটাও আমরা ভাঙলে x² - 2x প্লাস 1 = 0 পাবো। তা যাই হোক, তা দুইয়ের অঙ্কের সঠিক উত্তরটা কী হলো, যে সমীকরণটি হচ্ছে x² - 2x প্লাস 1 = 0। এবার আমরা 3-এর দাগে যে অঙ্কটা রয়েছে সেটা দেখে নেব। ত্রিকোণমিতি থেকে রয়েছে cos² থিটা মাইনাস sin² থিটা সমান p/2। জানতে চেয়েছে cos4 থিটা মাইনাস sin4 থিটা, জলের মতো সহজ অঙ্ক। দেখো এটাকে স্কোয়ারে লিখলে cos² থিটার হোল স্কোয়ার মাইনাস sin² থিটার হোল স্কোয়ার। এবার এই ভেতরটাকে a ধরো আর এটাকে b ভাবো, তাহলে a² - b², a প্লাস b ইন্টু a মাইনাস b, পেয়ে যাবো cos² থিটা প্লাস sin² থিটা ইন্টু cos² থিটা মাইনাস sin² থিটা। এবার দেখো এটা তো সূত্রে পেয়ে যাচ্ছি cos² থিটা প্লাস sin² থিটা বা sin² থিটা প্লাস cos² থিটা ভ্যালু 1, আর এটার ভ্যালু অলরেডি দেওয়া আছে p/2। তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি p/2। এটাই সঠিক উত্তর। 2-এর দাগে 4 অঙ্কটা এবার দেখে নেব। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:27, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? 4-এর অঙ্কে কি রয়েছে, 4-এর অঙ্কে একটা জ্যামিতি থেকে রয়েছে, একটি বৃত্তের অন্তঃস্থ বিন্দু থেকে বৃত্তটির ওপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা। 4-এর প্রশ্নটা রয়েছে, একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তের ভেতরে কোনো একটা বিন্দু, ধরো সাপোজ P নিলাম, এই বিন্দু থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা কত হবে? তা দেখো বৃত্তের ভেতরে কোনো বিন্দু থেকে বৃত্তের ওপর স্পর্শক অঙ্কন করা যায় না, তুমি যাই অঙ্কন করবে সেগুলো ছেদক হয়ে যাবে, ছেদ করবে, সুতরাং এক্ষেত্রে আমরা কোনো স্পর্শক পাবো না। তাহলে যেহেতু স্পর্শকের সংখ্যা জানতে চেয়েছে, সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে 0t বা 0t। কোনো স্পর্শক এক্ষেত্রে আমরা অঙ্কন করতে পারবো না। 2-এর 5-এর প্রশ্নে রয়েছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:27, তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কত? তা দেখো দুটো নিরেট গোলক রয়েছে, আমি ধরে নিচ্ছি প্রথম যে গোলক ব্যাসার্ধ r1 একক, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি r2 একক। কি দেওয়া রয়েছে, আয়তনের অনুপাত। এবার গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই, প্রথমটার ক্ষেত্রে হবে r1³ = 4/3 পাই r2³ সমান দেওয়া আছে 1:27। এবার দেখো এই যে ইস্টু বলতে ভাগ, তাহলে দুটো 4/3 পাই ক্যান্সেল হবে, পড়ে থাকবে r1³ / r2³, এদিকে পড়ে থাকছে 1/27, তাকে আমরা লিখছি 1/3 এর হোল কিউব লিখতে পারি। তাহলে কি পেয়ে যাচ্ছি, r1/r2 সমান 1/3। কি চেয়েছে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তার সূত্র কি হয়, 4 পাই ব্যাসার্ধের স্কয়ার। তাহলে ব্যাসার্ধের স্কয়ারটা আগে সাজিয়ে নিই, r1² / r2² সমান কি হবে, একে স্কয়ার করলে 1 এর 9। এবার আমরা
4 পাই অ্যাড করে দিচ্ছি, 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার সমান 1/9। কেননা 4 পাই ওপরেও অ্যাড করছি নিচেও অ্যাড করছি, সরি অ্যাড নয় গুণ করছি। তাহলে সেক্ষেত্রে আমরা কী পেয়ে যাচ্ছি যে বক্রতলের যে ক্ষেত্রফলের অনুপাত তা হয়ে যাচ্ছে 1:9। এটা হচ্ছে সঠিক উত্তর। 6 যে প্রশ্ন রয়েছে, গড় মধ্যমা ও সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। তাহলে 6 উত্তরে সঠিক উত্তর হবে, 6 যে প্রশ্নটা রয়েছে তার সঠিক উত্তর হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। কেন আমরা জানি যে গড় বলো মধ্যমা বলো সংখ্যাগুরু মান এগুলো সবই কোনো একটা যে তথ্য দেওয়া থাকে তাদের সেন্ট্রালাইজেশন করা, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার মাপক। আমরা কেন্দ্রটাকে খোঁজার চেষ্টা করি। এরপর আমরা 3 দাগের প্রশ্নগুলো দেখে নেব। সত্য মিথ্যা কি রয়েছে? 3-1 প্রশ্নে রয়েছে, একটি যৌথ ব্যবসায় এর মূলধন 1200 টাকা ও লভ্যাংশ 180 টাকা। যদি মোট লাভ 380 টাকা হয় তবে বিয়ের মূলধনের পরিমাণ 800 টাকা। এই বিবৃতি সত্য না মিথ্যা দেখতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো কোনো কন্ডিশন নেই, মানে তাদের লাভের অনুপাত আর মূলধনের অনুপাত একই কিনা দেখতে হবে। তা দেখো এর মূলধন কত বলা আছে, এর মূলধন দেওয়া আছে 1200 টাকা, এর লাভ বলেছে 180 টাকা, মোট লাভ বলেছে 300 টাকা। তাহলে বিয়ের লাভ কত হবে? 300 মাইনাস 180 সমান 120 টাকা। আর কি রয়েছে? বিয়ের মূলধন আছে 800 টাকা। তাহলে দেখো আমি নির্ণয় করব এ ও বি এর মূলধনের অনুপাত আগে দেখব কত আছে। মূলধনের অনুপাত আমরা পেয়ে যাব, এর মূলধন হচ্ছে 1200, বি এর মূলধন হচ্ছে 800, কাটাকুটি করলে 4 3 12 4 2 8 3:2। এবার এ ও বি এর লাভের অনুপাতটা দেখে নিই কত আসছে। এর লাভ হচ্ছে 180, বি এর লাভ হচ্ছে 120, কাটাকুটি করলে 6 3 18 6 2 12। তাহলে দেখো এই যে মূলধনের অনুপাত আর লভ্যাংশ বন্টনের অনুপাত একই, সুতরাং এক্ষেত্রে বিবৃতি হয়ে যাচ্ছে সত্য। তাহলে 3-1 দাগে যে বিবৃতি রয়েছে সেটা সঠিক উত্তর হচ্ছে সত্য। এরপর 3-2 প্রশ্নে রয়েছে, এ প্রপোর্শনাল বি আর রয়েছে বি প্রপোর্শনাল সি। তাহলে এ প্লাস বি প্রপোর্শনাল সি, এটা হবে কিনা দেখতে হবে, সত্যকে মিথ্যা দেখতে হবে। তা দেখো এখান থেকে আমরা কি পাবো, এ সমান k1b, যেখানে k1 একটি ভেদ্যুবক, আর এখানে পেয়ে যাচ্ছি বি সমান k2c। তাহলে আলটিমেট এর ভ্যালুটা কি আসবে? k1b, বি সমান আবার k2c। এবার আমরা প্রমাণের সময় কি করি, এই ডান দিকে যেটা থাকে সেটা নিচে নামিয়ে দেখি যে ধ্রুবক আসছে কিনা। তাহলে আমরা শুরু করব a প্লাস বি বাই সি দিয়ে। দেখো a প্লাস বি বাই সি দিয়ে শুরু করলে কি হচ্ছে, এর ভ্যালু k1 k2c প্লাস বি বলতে রয়েছে k2c বাই সি। দেখো উপর থেকে সি কমন এলে k1 k2 প্লাস k2 আর নিচে সি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে পেয়ে যাচ্ছি a প্লাস বি সমান k1 k2 প্লাস k2 ইন্টু সি। এবার দেখো সমান চিহ্ন আর ধ্রুবক যদি আমরা তুলে দিই প্রপোর্শনাল আসবে, এ প্লাস বি প্রপোর্শনাল সি, তাই তো দেওয়া রয়েছে। তার মানে এক্ষেত্রেও একের মতো 2-এর যে স্টেটমেন্টটা আছে সেটা আমরা পেয়ে যাচ্ছি সত্য। 2 নম্বর স্টেটমেন্ট হচ্ছে সত্য। 3-এর যে অঙ্কটা রয়েছে, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। এটা তোমাদের অনেকবারই করানো হয়েছে। একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তের এটা অর্ধেক, তার থেকে বড় যদি বৃত্তচাপ নাও তাহলে সেটা কি কোণ উৎপন্ন করছে, সেটা অবশ্যই সূক্ষ্ম কোণ। আর যদি অর্ধবৃত্ত অপেক্ষা ছোট আমরা বৃত্তচাপ নিই সেক্ষেত্রে স্থূলকোণও পাবো। এক্ষেত্রে কি বলা রয়েছে যে অর্ধবৃত্ত অপেক্ষা বড় বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ বলেছে, কিন্তু আলটিমেট ওটা হবে কি সূক্ষ্ম কোণ। তার মানে 3-এর দাগে যে 3-এর স্টেটমেন্ট সেটা হয়ে যাচ্ছে মিথ্যা। এরপর 3-এর দাগের 4 অঙ্ক দেখে নেব। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সাইন থিটা কস থিটা ও 1 হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তা দেখো 3-এর যে 4 অঙ্কটা রয়েছে, 3টে বাহু দেওয়া রয়েছে সাইন থিটা কস থিটা আর 1। তা দেখো সাইন থিটা কস থিটা আর 1, আমরা কি দেখে বলবো একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ? যদি তার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার যোগ করলে অতি স্কয়ারের সঙ্গে সমান হয়। তাই এইরকম একটা সম্পর্ক আমরা পাই কিনা দেখব। তা দেখো এক্ষেত্রে যদি আমরা সাইন
স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত পেয়ে যাই 1। তার মানে দেখো এই যে এটাকে যদি আমরা লম্ব ভাবি, এটাকে ভূমি ভাবি আর এটাকে অতিভুজ ভাবি, তাহলে কি পেয়ে যাব লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার, এরকম একটা আমরা কনসেপ্ট পাচ্ছি। তার মানে এই যে বিবৃতি রয়েছে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সাইন থিটা কস থিটা 1, এটা একটি সমকোণী ত্রিভুজ বিবৃতি সত্য। তাহলে 4-এর যে স্টেটমেন্ট সেটা আমরা পেয়ে যাচ্ছি সত্য। এরপর 3-এর দাগে যে 5-এর অঙ্ক রয়েছে, একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে। তা দেখো প্রথমে ধরে নিচ্ছি 3-5 গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর একক, ঠিক আছে। এবার তাহলে আয়তনটা আমরা কি পেয়ে যাব, সূত্র অনুযায়ী 4/3 পাই আর কিউব ঘন একক, এটা পেয়ে যাচ্ছি। এবার কি বলেছে, যদি ব্যাসার্ধ আমরা দ্বিগুণ করি, তার মানে পরে গোলকের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আর ছিল হয়ে যাবে 2r একক, সেক্ষেত্রে তার আয়তনটা দ্বিগুণ হবে কিনা দেখে নিতে হবে। তাহলে পরে হচ্ছে আয়তন কত পাবো, 4/3 পাই ব্যাসার্ধ বলতে 2r তার হোল কিউব ঘন একক, কি আসছে 4/3 পাই, আমি আর কিউব লিখছি আর এক্সট্রা যে 2-এর কিউব আছে সেটা সমান কি পাবো 8। তাহলে দেখো আগে ছিল 4/3 পাই আর কিউব, এখন আসছে 4/3 পাই আর কিউব ইন্টু 8। তার মানে আগের তুলনায় যে আগের যে আয়তনটা ছিল তা 8 গুণ পেয়ে যাচ্ছে, কিন্তু এখানে বলা আছে কি দ্বিগুণ, সুতরাং এই স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে মিথ্যা, এই স্টেটমেন্ট আমরা পেয়ে যাচ্ছি মিথ্যা। এবার 3-এর যে 6-এর প্রশ্নটা রয়েছে কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। তা অবশ্যই সঠিক, একটা পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে, সুতরাং 3-এর দাগে যে 6-এর স্টেটমেন্ট সেটা হয়ে যাচ্ছে সত্য। আমরা 1-এর দাগ 2-এর দাগ এবং 3-এর দাগে যে প্রশ্নগুলো ছিল তার সমাধান দেখে নিলাম। এরপর যেটা আমাদের কাছে খুব ভাইটাল 2 নম্বরের যে প্রশ্নগুলো, যেগুলো প্রায় সমস্যা হয় তোমাদের, তা দেখো 4-এর দাগে যে 1-এর অঙ্ক রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক পরীক্ষায় খুব আসতে দেখা যায়। কি বলেছে, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত। তো দেখো আসলের পরিমাণটা কি রয়েছে, মূলধন বা আসল পি সমান রয়েছে 400 টাকা, আর কি বলেছে 2 বছর সময়, এক্ষেত্রে এন হয় 2 বছর, আর চক্রবৃদ্ধি সুদের হারটা জানতে চেয়েছে। ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর %, তাহলে তাহলে কি পাবো, সমূল চক্রবৃদ্ধি সূত্র অনুযায়ী আমরা পেয়ে যাচ্ছি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দ্য পাওয়ার n টাকা, সমান কি পেয়ে যাবো, পির ভ্যালু 400 ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দ্য পাওয়ার 2, এন এর মানটা 2 রয়েছে। এবার এই যে সমূল চক্রবৃদ্ধি কার সঙ্গে সমান বলেছে, 441 টাকা, তাহলে আমরা কি পেয়ে যাব, পেয়ে যাচ্ছি প্রশ্নানুযায়ী 400 ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান 441, বা 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার, 400টা উপরে গেলে ভাগ হবে, তাহলে 441/400, এটা আমরা লিখতে পারি 21/20 এর হোল স্কোয়ার। অঙ্ক শেষে মাথায় দেখো, এবার দুই দিকে স্কোয়ার উঠে যাবে, আর নেই শেষের পথে 1 প্লাস আর বাই 100 সমান 21/20, তাহলে কি পেয়ে যাচ্ছি, আর বাই 100 সমান 21/20 মাইনাস 1, এটা সিম্পলি চলে আসছে 20 আগে 20, 21 থেকে 20 গেলে 1/20, 20 5-এ 100, তাহলে আর ইকুয়াল টু 5, এটাই হচ্ছে সঠিক উত্তর। অতএব যে চক্রবৃদ্ধি সুদের হার যেটা জানতে চেয়েছিল তার ভ্যালু আসছে 5%। এরপর 4-এর দাগে 2-এর অঙ্কটা দেখে নেব, একটি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3:8:5, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত। 4-এর 2-এর দাগে কি বলেছে, ব্যবসায় মোট লাভ চেয়েছে, তা ওটাই প্রথমে ধরে নিচ্ছি, ধরি ব্যবসায় মোট লাভ সমান x টাকা। আচ্ছা, এবার 3 বন্ধুর যে মূলধনের অনুপাত রয়েছে, 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে 3:8:5,
প্রথম আর তৃতীয় ব্যক্তির মধ্যে সম্পর্ক একটা দেওয়া আছে। তা এখান থেকে বলো প্রথম বন্ধুর বা প্রথম জনের লাভ কত হবে, এক্স ইন্টু প্রথম জনের জন্য 3/3 আর 11×5 = 16 টাকা সমান 3x/16। তৃতীয় জনের ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইন্টু 5/16 সমান আসছে 5x/16। প্রশ্নানুযায়ী এদের যে পার্থক্য লাভের 5x/16 মাইনাস 3x/16 সমান দেওয়া আছে 60 টাকা। তাহলে এক্ষেত্রে বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 2x/16 সমান 60 বা x সমান 60 ইন্টু 16/2। 2/16 আছে, উপায় গেলে 16 ইন্টু 2 16/2 হবে। 2 30 60 16 3 48 সমান 480 টাকা। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো যে মোট লাভ 480 টাকা। এরপর আমরা 3 দাগে একটা অঙ্ক রয়েছে দ্বিঘাত সমীকরণ থেকে যে x² মাইনাস এক্স সমান x² মাইনাস এক্স সমান k ইন্টু 2x মাইনাস 1। এই যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান কত হবে। তা প্রথমে কি করব, দ্বিঘাত সমীকরণটাকে আমরা আদর্শ রূপে সাজিয়ে নেব। আদর্শ রূপ কোনটা, ax² প্লাস bx প্লাস c = 0, সেই ফরম্যাটে সাজিয়ে নেব। তাহলে এক্ষেত্রে সাজানো নেই কেন, এক্ষেত্রে একটা x আছে, এখানে একটা x আছে, সবগুলোকে গুছিয়ে লিখতে হবে। তাহলে x² মাইনাস এক্স, এটা গুণ করলে আমরা পেয়ে যাব 2kx মাইনাস k। বাম দিকে আনলে x² মাইনাস এক্স, এটা হয়ে যাবে মাইনাস 2kx আর প্লাস k, ডান দিকে কিছু নেই সমান 0। x² মাইনাস এক্স যদি আমরা কমন নিয়ে নিই এক্ষেত্রে 1 আর প্লাস 2k পাবো, প্লাস k = 0। দেখো সেইভাবে চলে এসছে ax² প্লাস bx প্লাস c = 0, এইরকম ফরম্যাটে আমাদের চলে এসছে। এটা আমি বোঝার জন্য লিখলাম। এবার কি বলেছে, বীজদ্বয়ের সমষ্টি শূন্য, তাই এটা 1 নম্বর দিলাম। যেহেতু 1 নম্বর সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য, তাহলে কি পেয়ে যাব, বীজদ্বয়ের সমষ্টি বলতে আমরা কি জানি, মাইনাস b/a। মাইনাস বি বলতে কত আছে দেখো, এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ চিহ্ন নিয়ে অবশ্য মাইনাস, আর রয়েছে 1 প্লাস 2k, শুধু সাইনটা নিলাম মাইনাস, বাই এ বলতে এখানে কিছু নেই, x² এর সঙ্গে 1 = কি 0। তাহলে কি আসছে, মাইনাস মাইনাসে প্লাস, 1 প্লাস 2k = 0 বা 2k সমান -1 বা k সমান -1/2। তাহলে k যে ভ্যালুটা রিকোয়ারমেন্ট ছিল তার ভ্যালু আমরা কত পেলাম, -1/2। এরপর 4 দাগে যে অঙ্কটা রয়েছে, জ্যামিতি থেকে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ABC ভ্যালু দেওয়া রয়েছে 65 ডিগ্রি, DAC সমান 40 ডিগ্রি, BCD মান বার করতে বলেছে। কি কি দেওয়া আছে আগে ছবিটা আঁকবো। 4 প্রশ্নে ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, বলেছে AB ব্যাস, AB ব্যাস নিলাম, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটা আমরা C ধরছি আর এখানে একটু D ধরে নিচ্ছি, তাহলে C আর D। কি বলেছে, ABC কোণ 65 ডিগ্রি, ABC অর্থাৎ এই কোণটা হচ্ছে 65 ডিগ্রি। আর কি রয়েছে, DAC, DAC অর্থাৎ এই কোণটা আছে 40 ডিগ্রি। কি জানতে চেয়েছে, BCD, BCD অর্থাৎ এই কোণের ভ্যালু জানতে চেয়েছে। ঠিক আছে, BCD এর ভ্যালু জানতে চেয়েছে। তা কিভাবে করব, তা দেখো প্রথমে এটা যদি 65 ডিগ্রি হয় তাহলে ডি কোণের ভ্যালু কত পাবো, কি করে পাবো না, বৃত্তস্থ চতুর্ভুজ হলে বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। তাহলে সেটা আমরা লজিক্যালি লিখব, যেহেতু ABCD বৃত্তস্থ চতুর্ভুজ সুতরাং কোণ ABC প্লাস ADC সমান 180 ডিগ্রি, বিপরীত কোণ পরস্পর সম্পূরক।
তাহলে এডিসির ভ্যালু আমরা পেয়ে যাব 180 ডিগ্রি মাইনাস এবিসির ভ্যালু রয়েছে 65 সমান 115 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটা 115 ডিগ্রি। এবার বলো যে ত্রিভুজ এডিসি থেকে পাই, এডিসি যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে এটা 40, এটা 115, তাহলে এসিডি ভ্যালুটা কত হবে? কোণ এসিডি সমান 180 ডিগ্রি থেকে আমরা এই দুটো কোণের যোগফল বাদ দেবো, 40 ডিগ্রি প্লাস 115 ডিগ্রি সমান কত পেয়ে যাব? 155 ডিগ্রি সমান কত? 25 ডিগ্রি। 80 থেকে 155 শুধু যদি আমরা 55 বাদ দিই তাহলে 25 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে এই যে কোণটা এটা আমরা পাচ্ছি 25 ডিগ্রি। কি চেয়েছে আমাদের? কোণ বিসিডি। তার আগে বলো যে কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, এর ভ্যালু কত হবে? অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি সমকোণ হয়। চেয়েছে কি? কোণ বিসিডি, কোণ বিসিডি। এটা দেখো এভাবে লিখতে পারি, বিসিডি বলতে টোটাল এই কোণটা, সেটা আমরা লিখতে পারি কি? কোণ এসিবি প্লাস কোণ এসিডি। দুটোর ভ্যালু আমাদের জানা। এসিবির ভ্যালু দেখো 90 ডিগ্রি, কেননা অর্ধবৃত্তস্থ কোণ, আর এসিডির ভ্যালু আমরা আগে থেকে পেয়ে আছি, আগে থেকে আমাদের জানা আছে কি? এসিডি 25 ডিগ্রি। তার মানে পেয়ে যাচ্ছি দেখো 115 ডিগ্রি। তাহলে যেটা আমাদের চেয়েছে ভ্যালুটা কি? যে কোণ বিসিডি এর ভ্যালু হচ্ছে 115 ডিগ্রি। এরপর আমরা 4 দাগে যে 5 অঙ্কটা আছে দেখে নেব যে √5 প্লাস √3 এবং √6 প্লাস √2 এর মধ্যে কোনটি বড়? পাঠ্যপুস্তকের অঙ্ক এটা। √5 প্লাস √3 এর আগে বর্গ করে নেব। বর্গ করলে কী পাবো? এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান দেখো এটা পাচ্ছি 5 টু √15 আর √3 স্কোয়ার বললে 3 সমান 5 3 যোগ করলে 8 প্লাস 2 √15, এটা পেয়ে গেলাম। আর একটা যেটা রয়েছে √6 প্লাস √2, তারও আমরা হোল স্কোয়ার করব। কি পেয়ে যাবো? √6 এর স্কোয়ার 2 ইন্টু √6 ইন্টু √2 প্লাস √2 এর স্কোয়ার, 6 আসছে এটা 2 √12, 6 দিয়ে 12 আর √2 স্কোয়ার বলতে 2, 6 প্লাস 2 সমান পেয়ে যাচ্ছি 8 প্লাস 2 √12। এবার দেখো এই দুটোর মধ্যে কে বড়? এই দুটোর মধ্যে দেখো এটাও 8 রয়েছে, এখানেও 8, এখানে 2 গুণ আছে, এখানেও 2 গুণ, এটা √15, এটা √12। যেহেতু √15 গ্রেটার দেন √12, তাহলে এক্ষেত্রে আমরা কি পেয়ে যাব? √5 প্লাস √3 হোল স্কোয়ারটা বড় পেয়ে যাচ্ছি কার থেকে? √6 প্লাস √2 হোল স্কোয়ার থেকে। সেখান থেকে আমরা কি ইমপ্লাই করছে? √5 প্লাস √3 বড় কার থেকে? √6 প্লাস √2 থেকে। এবার 4 দাগে যে 6 অঙ্কটা রয়েছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতা অনুপাত 1:2, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে হবে। দুটো লম্ববৃত্তাকার নিরেট চোঙ রয়েছে, তাদের আয়তন সমান এবং উচ্চতা অনুপাত 1:2। ধরি চোঙ দুটির চেয়েছে কি? ব্যাসার্ধের অনুপাত। ব্যাসার্ধ যথাক্রমে R1 একক ও R2 একক। অতএব কি বলা আছে? বলা আছে যে দুটো চোঙের আয়তন সমান, এটা বলা আছে। এবার দেখো আমি এটা ধরে নিচ্ছি H1, আচ্ছা আরেকবার লিখতে হবে যে চোঙ দুটির উচ্চতা যথাক্রমে H1 ও H2 একক। একসঙ্গে লিখে দিলে ভালো হতো, এতে অসুবিধা নেই। এবার কি বলেছে? আয়তন সমান, তাহলে প্রথম চোঙের ক্ষেত্রে কি হবে? পাই, কি বলা আছে? লম্ববৃত্তাকার চোঙ, তাহলে পাই R1 স্কয়ার H1 সমান পাই R2 স্কয়ার H2। পাই আর স্কয়ার H হয় লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র। দুদিক থেকে পাই পাই ক্যান্সেল হবে। আমাদের জানতে চেয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, তাহলে R1 স্কয়ার বা R2 স্কয়ারটাকে আমরা আনবো, চলে আসবে H2 বাই H1, তাহলে R1 বাই R2 হোল স্কয়ার সমান H2 বাই H1 দেওয়া আছে। দেখো এক্ষেত্রে লিখে দিই
যে উচ্চতা অনুপাত আছে 1:2, তার মানে H1:H2 সমান 1:2, এটা দেওয়া আছে। আর এখানে কি আছে H2/H1, অর্থাৎ H2:H1 উল্টো, মানে কি 2/1। তাহলে R1:R2 সমান কি পেয়ে যাবো √2:1। একের বর্গমূল 1 হয় আর 2-এর বর্গমূলটা হবে √2। তাহলে যেটা জানতে চেয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কি হচ্ছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত হচ্ছে √2:1, এটাই অ্যান্সার। এরপরে 8-এর যে অঙ্কটা রয়েছে জ্যামিতি থেকে, ত্রিভুজ ABC এর AB ও AC বাহুর ওপর D ও E এমন বিন্দু যে DE সমান্তরাল BC এবং AD/BD সমান 3/2, তবে DE/BC এর মান। ছবিটা আঁকতে হবে, তাহলে বুঝতে পারবে। 8-এর অঙ্কে একটা ত্রিভুজ আগে এঁকে ফেলি, ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC। এবার কি বলেছে, এই ABC ত্রিভুজের AB ও AC বাহুর উপর দুটো বিন্দু নিতে হবে, সেই বিন্দু দুটি কি বলা আছে, D ও E। DE এ কন্ডিশন দেওয়া আছে DE সমান্তরাল BC এবং AD/BD সমান 3/2। তাহলে DE/BC এর ভ্যালু কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তা দেখো AD/BD ভ্যালুটা দেওয়া আছে 3/2। প্রথমে দেখো, যেহেতু DE সমান্তরাল BC, সুতরাং থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুযায়ী কি পাবো না, এই যে দুটো ত্রিভুজ রয়েছে, ত্রিভুজ ADE আর ত্রিভুজ ABC, দুটি পরস্পর সদৃশকোণী। ত্রিভুজ ADE ও ত্রিভুজ ABC সদৃশকোণী, পরস্পর সদৃশকোণী, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে, সমানুপাতে থাকবে। এবার যেটা দেওয়া আছে দেখো, AD/BD, ধরি AD সমান 3x আর BD সমান 2x, এখানে x ≠ 0, আমরা ধরে নিচ্ছি যে AD সমান 3x আর BD সমান 2x। তাহলে AD পেয়ে যাচ্ছি 3x আর BD পেয়ে যাচ্ছি এই ভ্যালুটা 2x। কি জানতে চেয়েছে, DE/BC, DE/BC। তাহলে দেখো, যেহেতু ত্রিভুজ ADE ও ত্রিভুজ ABC সদৃশকোণী, তাহলে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে, অর্থাৎ সমানুপাতি হবে। তাহলে DE/BC সেটা কার সঙ্গে সমান হবে না, DEটা হচ্ছে ছোট ত্রিভুজের, তাহলে ছোট ত্রিভুজে একটা বাহু নিচ্ছি AD, বাই BD হচ্ছে BC হচ্ছে দেখো বড় ত্রিভুজে, তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি নেব, ADর অনুরূপ হচ্ছে AB, ADর অনুরূপ হচ্ছে A থেকে D যেটা আছে তার অনুরূপ হবে A থেকে B। তাহলে দেখো A থেকে B, AD সমান কত 3x। এবার AB কি করে পাবো, AB হচ্ছে A থেকে টোটাল B পর্যন্ত, তাহলে এখানে 3x আর এখানে 2x, তাহলে 3x + 2x, তাহলে পেয়ে যাচ্ছি 3x/5x সমান 3/5। তাহলে DE/BC যেটা আমাদের চেয়েছে তার সঠিক উত্তরটা কী হয়ে যাচ্ছে, সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি 3/5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার বলেছে 9-এর অঙ্কে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত হবে। 4-এর 9টা, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য 2a একক, কেন 2a নিচ্ছি, 50% বলতে অর্ধেক কমিয়ে দেবে, তা 2 এর অর্ধেক a হবে। অতএব ঘনকের আয়তন আমরা কি পেয়ে যাব, 2^3 ঘন একক সমান 8a³ ঘন একক। পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কত পাবো, 50% কমিয়ে দিয়েছে, তাহলে দেখো 2a ছিল, 50% বলে তার অর্ধেক a কমিয়ে দিলাম, সমান a একক।
তাহলে পরিবর্তিত ঘনকের আয়তন আমরা পেয়ে যাব বাহুর কিউব বলতে এর কিউব ঘন একক। অতএব নির্ণেয় অনুপাত, যে অনুপাতটা আমাদের জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে? মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তন, তাদের অনুপাত। তাহলে মূল ঘনক যেটা ছিল প্রথমে 8a কিউব, পরিবর্তিত ঘনক হচ্ছে a কিউব, তাহলে কাটাকুটি করলে 8:1। তাহলে সঠিক উত্তর আমরা কী পেয়ে যাচ্ছি? 8:1। এরপর আমরা 4-এর যে 10-এর অঙ্কটা রয়েছে দেখব ত্রিকোণমিতি থেকে। sin 2x - 30 ডিগ্রি, sin 2x - 30 ডিগ্রি সমান cos 2y + 30 ডিগ্রি। জানতে চেয়েছে tan x + y, এটা আগে আমরা সলভ করব, এক্স ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন আনার চেষ্টা করব। তাহলে দেখো সাইন বলতে আমরা কি জানি? cos 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা বলতে এখানে 2x - 30 ডিগ্রি, এদিকে cos 2y + 30 ডিগ্রি। এবার দেখো দুদিক থেকে যদি cos cos উঠে যায় তাহলে কি পাবো? 90 ডিগ্রি মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 30 ডিগ্রি, ওদিকে cos উঠে যাবে, তাহলে পড়ে থাকবে কি? 2y + 30 ডিগ্রি। তাহলে পেয়ে যাচ্ছি 90 আর 30 যোগ করলে 120 ডিগ্রি, আর ওদিক থেকে আবার -30। এককালীন এটা করার দরকার নেই, কী করবো আমরা? যে +30 দুদিক থেকে ক্যান্সেল করে দেবো। তাহলে কি পড়ে থাকছে? -2xটা উপায় গেলে +2x, তাহলে 2x + 2y = 90 ডিগ্রি। কেন? এখানে 30 আর 30 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে 2 দিয়ে ভাগ করলে x + y = 90 ডিগ্রি। জানতে চেয়েছে tan x + y, 2 দিয়ে ভাগ করলে এটা 90 নয়, এটা 45 হবে, 45 ডিগ্রি। তাহলে tan x + y সমান কি? tan 45 ডিগ্রি সমান, তার ভ্যালু চলে আসছে 1। এবার 11 দাগে যে জ্যামিতিক অঙ্ক রয়েছে দেখো, একটি বৃত্তের ব্যাস AB এবং P বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, বৃত্তের একটি ব্যাস বলেছে AB, বৃত্তের ব্যাস AB, এবার বলেছে P বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, আমি P নিলাম, আর কি বলেছে? PAB সমান 30 ডিগ্রি, PAB এটা রয়েছে 30 ডিগ্রি। কি জানতে চেয়েছে? PBA এর ভ্যালুটা কত? খুবই সহজ অঙ্ক। দেখো কি লিখবো? ধরি বৃত্তের কেন্দ্র ও, তা বলা আছে ব্যাস হচ্ছে এবি, তা কেন্দ্র ও না লিখলেও হবে। যেহেতু বৃত্তের ব্যাস এবি এবং পি বৃত্তের পরিধিস্থ বা বৃত্তের ওপর একটি বিন্দু, সুতরাং কি পেয়ে যাব? কোণ এপিবি অর্থাৎ এই কোণটা সমান অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধেক বৃত্তের উপরে, তার ভ্যালুটা কত? 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ, তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তার মধ্যে পেয়ে গেছি একটা 90 আর একটা 30। অতএব ত্রিভুজ এপিবি থেকে পাই কি পাবো? কোণ এবিপি, এই যে কোণটা যেটা চেয়েছে 180 ডিগ্রি মাইনাস দুটো কোণ বাদ দিয়ে দাও, 90 + 30। তাহলে 90 আর 30 যোগ করলে 120, আর 180 থেকে বাদ গেলে 60 ডিগ্রি, এটাই উত্তর। এবার আমরা শেষ অঙ্কে চলে এসেছি। 12 অঙ্কে রয়েছে রাশিবিজ্ঞান থেকে। কি বলেছে? একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 দেওয়া আছে, সামেশান fi সমান 132 + 5k, আর দেওয়া আছে সামেশান fi সমান 20। তাহলে কে এর মান বার করতে হবে। অতএব পরিসংখ্যা বিভাজনের গড়, সেই গড়ের সূত্র আমরা কি জানি? সামেশান fi বাই সামেশান fi, আর তার ভ্যালুটা কি রয়েছে? 8.1। এবার মানগুলো আমরা বসিয়ে দেবো। কি আছে? 132 + 5k বাই সামেশান fi বলতে 20 সমান 8.1। আর এটা সলভ করলে আমরা কে এর মান পেয়ে যাব। তা দেখো 132 + 5k 20 দিয়ে গুণ করলে
20 একে 20, হাতে হচ্ছে 2, 20 8 160, 162। পয়েন্ট যেহেতু রয়েছে তার মানে এই শূন্যটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পেয়ে যাচ্ছি 5k সমান 162 মাইনাস 132 বা 5k সমান 30। তাহলে k ইকাল টু 30/5 সমান 6। তাহলে নির্ণয়ের যে k এর ভ্যালুটা আমাদের জানতে চেয়েছে, সেই k এর ভ্যালু আমরা কি পেলাম? k সমান 6। আজকে এখানে এবিটিএ যে প্রথম স্কুল রয়েছে পেজ নম্বর 18, তার যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে 36 নম্বরে, 1 নম্বর আর 2 নম্বর মিলিয়ে টোটাল সেই যে 36 নম্বরের সমাধান এখানে দেখালাম। পরবর্তী যে ভিডিও আসবে সেক্ষেত্রে তোমরা এই যে পরবর্তী স্কুল রয়েছে এবিটিএ তার সলিউশন পাবে। তা তোমাদের একটু বলি যে অবশ্যই তোমরা যারা নতুন রয়েছো চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পুরনো রয়েছো প্রচুর ভিডিওগুলো শেয়ার করো। আর তোমরা একটু খেয়াল করবে যে ইউটিউবে এই প্ল্যাটফর্মে তোমরা প্লে লিস্ট সব করা আছে, যেখানে তোমরা ফিজিক্সের জন্য একটা প্লে লিস্ট পেয়ে যাচ্ছ। এটা এবিটিএ, তার আগের দিন আমি WBH এর সলিউশন দেখিয়েছি, WBH এরও একটা তোমরা প্লে লিস্ট পেয়ে যাবে। আর এবিটিএ এবং আগে তোমাদের রয়েছে রায়মার্টিন যে প্রশ্নবিচিত্রা তার মডেল সেটগুলো। এই 3টে তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো, একেবারে কথা দিচ্ছি তোমাদের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, টোটালি কমন পেয়ে যাবে অঙ্ক। শুধু একই ধাঁচের নয়, একই রকম অঙ্ক তোমরা পেয়ে যাবে। তা যাই হোক, তোমরা অঙ্কের পাশাপাশি ভৌতবিজ্ঞানের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোও ভালো করে স্টাডি করো, সেখানেও তোমাদের 36 নম্বর পাওয়াটা খুব জরুরি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং এইভাবে সঙ্গে থাকো। আর অবশ্যই তোমাদের যদি ওয়ান শট ভিডিওর প্রয়োজন হয় কোনো চ্যাপ্টারের, তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করো। তা ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, আজকে আর বেশি কিছু বলছি না, আজকের পর্ব এইটুকু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে এবিটি এর সেকেন্ড স্কুল নিয়ে আমি ফিরবো। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।